নমস্কার, আমি শবরী দাস চৌধুরী। বনলতা সেন জীবনানন্দ দাশের তার সম্পর্কে কিছু বলবার প্রচেষ্টা চালাচ্ছি। যদি আমার এই প্রচেষ্টাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাতে আরো অনেক লোক দেখতে পায় এবং আরো অনেক মানুষের প্রয়োজনে লাগে তার জন্য এটিকে শেয়ার করুন। শুরু করছি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন। বাংলা সাহিত্যের ইতিহাসের সর্বাধিক আলোচিত প্রেমের কবিতা। রবীন্দ্র পরবর্তী যুগে যে প্রেমের কবিতা বহু মানুষের হৃদয়ে দোলা লাগিয়েছিল, যে কবিতা চিত্ররূপময়, যে কবিতা ইতিহাস চেতনার সঙ্গে নিসর্গ চেতনা এবং মানুষের প্রেমানুভূতির এক জীবন্ত দলিল, সেই কবিতা বনলতা সেন। প্রথমে আমি কবিতাটিকে একটু পড়ে নিচ্ছি, তারপর তার আলোচনায় যাব। বনলতা সেন, জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিলি। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অসাধারণ একটি কবিতা, অসাধারণ একটি কবিতা। আমার আমি কবিতা ভালোবাসি। আমার পড়া যত ভালো লাগার কবিতা আছে তার মধ্যে অন্যতম বনলতা সেন। বনলতা সেন সম্পর্কে বলতে গিয়ে প্রথমে জীবনানন্দ সম্পর্কে বলি। জীবনানন্দ 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। একজন আদ্যন্ত কবি মানুষ, আদ্যন্ত কবি মানুষ। কবিরা অত্যন্ত অন্যমনস্ক হয়ে থাকেন। জীবনানন্দ দাশও একজন অত্যন্ত অন্যমনস্ক মানুষ ছিলেন। তাই হয়তো কলকাতার বুকে ট্রাম চাপা পড়ে তিনি মারা গিয়েছিলেন। পৃথিবীর বহু কবি সাহিত্যিক আছেন, তাদের বহুজনের অনেক রকম ভাবে মৃত্যু হয়েছে, কিন্তু ট্রাম চাপা পড়ে মারা যাওয়া এইরকম একটা দুর্ঘটনার কথা আগে বোধহয় কখনো আমরা শুনতে পাইনি। তো সেই জীবনানন্দ দাশ যখন বনলতা সেন কবিতাটি লিখছেন তখন তার প্রেম চেতনার মধ্যে লুকিয়ে থেকেছে গ্রাম বাংলার প্রতি এক অসম্ভব ভালোবাসা। যারা কবিতা একটু চর্চা করেন তারা জানেন যে জীবনানন্দ মূলত
গ্রাম বাংলার প্রকৃতির বিশ্লেষণে এক চূড়ান্ত রূপময়তার আয়োজন করেছিলেন। তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ বাংলার প্রকৃতির বা বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত দলিল। হ্যাঁ, তো তিনি যখন প্রেমের কবিতা লিখছেন তখনও কিন্তু সেই বাংলা প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা থেকে তিনি কিন্তু বিরত হননি। এবারে চিত্ররূপময় কথাটা প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের কবিতা লিখতে গিয়ে। জীবনানন্দ কবিতা চিত্ররূপময়, কিন্তু চিত্ররূপময় মানেটা কি? চিত্ররূপময় মানে এমন একটা লেখনী যেটা পড়লে পরে আমার চোখের সামনে সিনেমার মতন সমস্ত দৃশ্যটা ভেসে উঠবে। সেটা প্রাকৃতিক বর্ণনা হোক, সেটা কোনো মৃত্যুর বর্ণনা হোক, সেটা কোনো নারীর বর্ণনা হোক, সেটা পড়লে পরে সবসময়তেই আমাদের চোখের সামনে সেই মেয়েটি, সেই মৃত্যুকালীন পরিস্থিতিতে, সেই প্রাকৃতিক পরিবেশটি যেন ছবির মতো চোখের সামনে ভেসে উঠবে। সেই ধরনের লেখাকে চিত্ররূপময় বলা হয়ে থাকে। এবারে জীবনানন্দ কল্লোল গোষ্ঠীর একজন লেখক। কল্লোল হচ্ছে রবীন্দ্রনাথের রবীন্দ্র প্রতিভা যখন মধ্য গগনে, সেই রকম সময়ে কল্লোল বলে একটি সাময়িক পত্রিকা বা মাসিক পত্রিকা প্রকাশিত হতে শুরু করে, যে পত্রিকাটিতে রবীন্দ্র ভাবনায় ভাবিত নয় যে সমস্ত লেখক লেখিকারা, তারা কিন্তু তাদের কবিতা, গল্প ইত্যাদি ছাপাতে শুরু করেন। সেই সমস্ত লেখক লেখিকারা রবীন্দ্রনাথের মতো জীবন দেবতা, ঈশ্বরের রূপ বর্ণনা, সত্যই জীবন ইত্যাদি কথাগুলো থেকে অনেক দূরে বিচরণ করছিলেন। তারা কিন্তু তাদের লেখার মধ্যে বাস্তব জীবনের প্রতিরূপকেই ফুটিয়ে তুলতে সবথেকে বেশি সচেষ্ট ছিলেন। হ্যাঁ, তো সেই কল্লোল গোষ্ঠীর, সেই সমস্ত লেখকদেরকে কল্লোল গোষ্ঠী বলা হয়ে থাকে, এবং সেই কল্লোল গোষ্ঠীর লেখকদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন জীবনানন্দ দাশ। এটা কিন্তু তিনি সচেতনভাবে হননি, তার মনের গঠনটাই সম্ভবত এই রকম ছিল। তার লেখার মধ্যে আনন্দ ভাবের থেকে দুঃখের ভাব বেশি। অভাব বোধ, একটা চূড়ান্ত অভাব বোধ, একটা চূড়ান্ত নৈরাশ্য তার লেখার মধ্যে কিন্তু আমরা বারবার দেখতে পাই। আর যেখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, সত্যেন্দ্রনাথ থেকে শুরু করে সবাই বাংলার প্রকৃতির বর্ণনাকালে বর্ষা, গ্রীষ্ম ইত্যাদিকে মহৎ স্থান দিয়েছেন। বর্ষা নিয়ে তো বোধহয় সব থেকে বেশি কবিতা লেখা হয়েছে যে বাংলা কাব্য কবিতার জগতে, সেখানে জীবনানন্দ হেমন্তকালকে নিয়ে কবিতা লিখেছেন। তার বেশিরভাগ কবিতার মধ্যে আমরা হৈমন্তিক রিক্ততাকে দেখতে পাই। সেই জন্য জীবনানন্দকে হেমন্তের কবিও বলা হয়ে থাকে। যাই হোক, আমাদের বনলতা সেন কবিতাটির মধ্যে কিন্তু এই রিক্ত ব্যাপারটা থাকবে না। তবুও একজন কবি লেখা পড়তে গেলে সেই কবির মানসিকতা সম্পর্কে তো কিছুটা জেনে নেওয়াটা একটু সুবিধাজনক বলে আমার মনে হয়, এবং সেই জন্যই আমি জীবনানন্দের কবি বৈশিষ্ট্য সম্পর্কে দু চার কথা বললাম। এবার কবিতাটায় চলে যাই। কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
আমি বলতে এখানে কবি। তার মানে কবি হাজার বছর ধরে পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটা কি সম্ভব? সম্ভব নয়। এখানে কবি মানে কবি সত্তা, মানব মন। সেই মানব মন রূপের সন্ধানে, ভালোবাসার সন্ধানে হাজার হাজার বছর ধরে পৃথিবীর পথে নিরন্তর যাত্রা করছে। অর্থাৎ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত মানব মন ভালোবাসার সন্ধানী। তারা ভালোবাসাকেই ক্রমাগত খুঁজে এসেছে, তারা প্রেমকে খুঁজে এসেছে। তারা কিন্তু দুঃখ, তারা কিন্তু কষ্ট, তারা কিন্তু নৈরাশ্যের পথে যাত্রা করেনি, তারা কিন্তু যাত্রা করেছে ভালোবাসার খোঁজে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, মানে আমি, আমার মানব সত্তা পৃথিবীর আদিগন্ত বছরকে অতিক্রম করে পুরাণ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত প্রেমের সন্ধানে ধাবিত হয়েছে। কোথায় কোথায় গেছেন কবি? সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে তিনি ঘুরে বেরিয়েছেন প্রেমের অনুসন্ধানে, প্রেমের সন্ধানে। সিংহল সমুদ্র মানে শ্রীলঙ্কার সমুদ্র থেকে নিশীথ মানে হচ্ছে অন্ধকার, রাত্রি। সেই অন্ধকার রাত্রিতে মালয় সাগরে, মালয় সাগর পর্যন্ত তিনি ঘুরে বেরিয়েছেন। জীবনানন্দ যখন পড়তে হবে তখন মনে রাখতে হবে যে জীবনানন্দ ভারতবর্ষ, বাংলার প্রকৃতি বা বাংলার প্রকৃতির কথাই কিন্তু তার প্রতিটি কবিতায় অবিরত বলে এসেছেন। তার কবিতায় কিন্তু, তার কবিতা কিন্তু পুরোটাই স্বদেশ কেন্দ্রিক, সেখানে বিদেশের স্থান কিন্তু নেই। যেহেতু আমাদের অতীত জীবনে আমরা এই মালয়, সিংহল, সুমাত্রা ইত্যাদির সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করেছিলাম। ইতিহাস বলছে এই যোগসূত্রটা অত্যন্ত সুদৃঢ় ছিল। অতএব তিনি কোথায় কোথায় তার মানব মন প্রেমের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বলতে গিয়ে ইউরোপ নয়, আফ্রিকা নয়, অস্ট্রেলিয়া নয়, অতীতের পথে যাত্রা করা সেই সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের কথা বলেছেন। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? এই কবিতাটার মধ্যে কবির ইতিহাস চেতনাও একটা মস্ত বড় আলোচ্য বিষয়। সেই জন্যই তিনি ওই সিংহল দ্বীপ এবং সুমাত্রার মালয় সাগরের কথা উল্লেখ করেছেন। তারপরে কি বলছেন দেখো, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। কবির মন সেই ঐতিহাসিক রোমান্টিকতা, বুদ্ধ, ভগবান বুদ্ধের সময়ের যে একটা রোমান্টিক ইতিহাস আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই, গল্প কবিতায় যে আমরা যে রোমান্টিক ইতিহাসের সন্ধান পাই, যেখানে অত্যন্ত সুন্দর এক সমাজ, অত্যন্ত সুন্দর স্থাপত্য, অত্যন্ত সুন্দর শিল্প রীতির পরিচয় আমরা পাই, সেই সুন্দরের পথে যাত্রা করে তিনি বিম্বিসার এবং অশোকের ধূসর জগতে পৌঁছেছেন। অশোক আমাদের ভারতের মহামান্য অতীতকালের একজন সম্রাট ছিলেন, আর বিম্বিসার বুদ্ধের একজন অনুগত শিষ্য ছিলেন, যিনি কিনা মগধের রাজা ছিলেন। অশোকও মগধের রাজা ছিলেন। তো দুজনে দুই ভিন্ন সময়কালে রাজত্ব করে গেছেন। তো সেই দুই ভিন্ন সময়কালে তিনি রূপের সন্ধানে, তিনি ভালোবাসার সন্ধানে, সৌন্দর্যের সন্ধানে যাত্রা করেছেন। কিন্তু সেই জগৎ ধূসর কেন? কারণ সেটা দূর, সুদূর ঐতিহাসিক সময়ে অবস্থিত, যার উপর সময়ের ধূলি পড়েছে, সময়ের ধূলিতে যা আচ্ছন্ন। আচ্ছা বলো তো, বর্তমান সময়
যত পরিচ্ছন্ন সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থিত হয়, ইতিহাসের সময়কাল কি তত সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থিত হয়? হয় না। ইতিহাস অনেকটাই ধূসর, কুহেলিকাময়। তার কিছুটা আমরা জানতে পারি, কিছুটা কিন্তু আমরা জানতে পারি না। সেই জন্যই কবি বলছেন, বিম্বিসার অশোকের ধূসর জগতে তিনি অনেক ঘুরেছেন ভালোবাসার সন্ধানে, তার প্রেমের সন্ধানে। সেখানে ছিলাম আমি। আমি বলতে কবি স্বয়ং নন, আমি বলতে কবির মানবাত্মা, কবির মানব মন। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। তিনি আরো অনেক দূরে বিদর্ভ নগরে তিনি উপস্থিত ছিলেন, যেখানে আম্রপালি ছিল, যেখানে সুন্দর স্থাপত্য রীতির উপস্থিতি ছিল, যেখানে কালিদাসের মতন একজন মহাকবি ছিলেন। সেই বিদর্ভ নগরে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন, অর্থাৎ আরো সুদূর অতীতে তিনি যাত্রা করেছেন সৌন্দর্যের সন্ধানে, এবং সেই যাত্রার ফলে তার ক্লান্ত প্রাণ আরো ক্লান্ত হয়েছে। কিন্তু তবুও তিনি তার সঠিক যে সৌন্দর্য, যে মমত্ববোধ, যে প্রেম, যে ভালোবাসার সন্ধানে তিনি যাত্রা করেছেন, সেইখানে কিন্তু তাকে তিনি খুঁজে পাননি। সেই জন্যই তিনি ক্লান্ত। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, তার মনে হয়েছে তার চারিদিকে জীবনের সমুদ্র সফেন। সফেন মানে ফেনা যুক্ত। সমুদ্র যদি দেখে থাকো তাহলে দেখবে সমুদ্রের তরঙ্গের পর তরঙ্গ, ঢেউয়ের পরে ঢেউ আসে, এবং যখন তারা সমুদ্রের পাড়ে এসে সেই ঢেউ আছড়ে পড়ে, তাতে জল সরে যাওয়ার পরে থেকে যায় ফেনা। ঠিক সেই রকম ভাবে কবি বলতে চেয়েছেন, বহু তার জীবন, তার মানব মন বহু তরঙ্গের অভিঘাত, বহু উত্থান পতনের সাক্ষী হয়ে রয়েছে, বহু ইতিহাস পরিবর্তনের সাক্ষী হয়ে রয়েছে। যে রাজছত্র এক সময় রাজত্ব সাম্রাজ্য গড়ে তুলেছিল, যে সুন্দর সুরম্য প্রাসাদগুলি সৌন্দর্যের আকর ভূমি হয়েছিল, তা সবই কালের অভিঘাতে ধ্বংস হয়ে গিয়েছে, এবং সেইগুলো দেখতে দেখতেই কবির প্রাণ কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, এবং তাকেই তিনি সমুদ্র সফেন, জীবনের সমুদ্র সফেন বলেছেন। সেই দেখতে দেখতে তার মন এক অগাধ ক্লান্তিতে ডুবে গিয়েছে। তবুও তিনি খুঁজে পাননি তার ভালোবাসাকে। তাহলে কোথায় খুঁজে পেলেন? খুঁজে পেলেন এই বর্তমান পৃথিবীতে, যে পৃথিবীতে তার অবস্থিতি, সেই নাটোরে। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বাংলা কবিতায় এই প্রথম একজন কবি তার ভালোবাসার মানুষটিকে বা তার প্রেয়সীকে একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট পরিচয়ে আবদ্ধ করলেন। না হলে তার আগে পর্যন্ত কবিরা ওই ভুবন মোহিনী, জগত সুন্দরী, অপরূপা, তুমি শ্রেষ্ঠ, ওই ভুবন মোহিনী ইত্যাদি বলে একেবারে এক অনির্দিষ্ট পরিচয়ের ধূসর আবরণে তাদেরকে আটকে রেখেছিলেন। কেউ কিন্তু তার বাস্তব পরিচয় দিয়ে তাকে একেবারে শরীরী করে তুলতে চাননি বা চেষ্টা করেননি। সেদিক থেকে জীবনানন্দ একেবারে প্রথম যে কিন্তু তার প্রেয়সীকে একেবারে শরীরী মানবী হিসেবে পাঠকের সামনে উপস্থিত করেছে। নাটোর বলে একটি জায়গার উল্লেখ করে বলেছেন, নাটোরের বনলতা সেন। শুধু বনলতা নয়, বনলতা সেন একটি পদবি দিয়ে তাকে একেবারে সীমাবদ্ধ, নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে এইভাবে কবি তার মানবিক প্রেয়সীকে তুলে ধরলেন
বর্তমানের দৃষ্টিভঙ্গিতে। তিনি সুদূর অতীতে গিয়েও তার প্রেয়সীকে, তার প্রেমকে, তার সৌন্দর্য চেতনাকে কাউকেই খুঁজে পাননি। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন জীবনের অবিরত অভিঘাতে, কিন্তু এই আধুনিক পৃথিবীতে এসে তিনি তার প্রেয়সীকে খুঁজে পেলেন। এবার এটা হচ্ছে কবিতাটার প্রথম অংশটুকু। এবার হচ্ছে মধ্যের অংশটুকু। কবিতাটাকে তিনটে ভাগে কবি ভাগ করে লিখেছেন। মাঝের অংশটুকুতে তিনি বলছেন, বনলতা সেনের শারীরিক বর্ণনা দিচ্ছেন তিনি। সেইখানে কিন্তু তিনি আবার সুদূর অতীতে ফিরে গেছেন। মানে কবির মনে ইতিহাসের সেই যে পাথরে আঁকা, পাথরের গায়ে খোদাই করা সেই যে সমস্ত যক্ষী মূর্তিগুলি, সেই মূর্তিগুলো তার মনে এতদূর প্রভাব বিস্তার করেছিল যে তিনি সেই মূর্তির অবয়বে তার প্রেমিকার রূপের বর্ণনা করছেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দেখো, তিনি কিন্তু নাটোরের নিশা বললেন না, তিনি বললেন বিদিশার নিশা। বিদিশা অতীতকালের একটি নগরী, যে নগরী একসময় শিল্প, সাহিত্য ইত্যাদিতে অত্যন্ত উন্নত ছিল। সেই বিদিশার রাত্রি যেমন অন্ধকারাচ্ছন্ন, যেমন প্রহেলিকাময়, যেমন কুয়াশাচ্ছন্ন, ঠিক সেই রকম ভাবে তার চুলও এতই কালো যে বিদিশার সেই রাত্রির মতন তার কালো রঙের বড় উপমা। চুল তার মুখ তার শ্রাবস্তির কারুকার্য, এবং তার মুখ, তার পটল চেরা চোখ, না তার তিল ফুল যিনি নাসা, না বিম্বষ্ঠ ওষ্ঠাধর, সেই বর্ণনায় কিন্তু তিনি গেলেন না। তিনি অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে তার মুখের বর্ণনা করে দিলেন কি? শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তি প্রাচীনকালের নগরী, যেখানে মন্দির গাত্রে ভারতীয় সৌন্দর্যের বর্ণনার হিসেবে সমস্ত যক্ষী মূর্তিগুলিকে তৈরি করা হয়েছিল। সেই যক্ষী মূর্তির আদলে কিন্তু তিনি তার বনলতা সেনের মুখকে তুলনা করলেন, বা বললেন যে সেই যক্ষী মূর্তির মতোই হচ্ছে গিয়ে তার বনলতা সেনের মুখ। এখানে ভারতীয় নারীর সৌন্দর্যায়নের ক্ষেত্রে তিনি সনাতন ধারণাটিকেই কিন্তু লিপিবদ্ধ করে গেছেন। ভারতীয় নারীর সৌন্দর্যের যে বর্ণনা আমরা মন্দির গাত্রগুলোতে দেখতে পাই, কোণারকের সূর্য মন্দিরে দেখতে পাই, খাজুরাহের মন্দির গাত্রগুলিতে দেখতে পাই, সেই একই বর্ণনা কিন্তু তিনি এখানে বনলতা সেনের রূপের বর্ণনায় ব্যবহার করেছেন। তারপরে তিনি আবার কি বলেছেন দেখো, অতি দূর সমুদ্রের পর, পর মানে হচ্ছে উপর, সমুদ্রের মধ্যে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। বহু দূর সমুদ্রে যে নাবিক, তার জাহাজ হয়তো হাল ভেঙে গেছে, অর্থাৎ তার জাহাজকে আগে নিয়ে যাওয়ার কোনো উপায় যার কাছে নেই, যে পথ হারিয়ে ফেলেছে, সেই নাবিক যখন সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, দারুচিনি দ্বীপ, ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো সেগুলোই প্রাচীনকালের দারুচিনি দ্বীপ বলে চিহ্নিত ছিল। জাভা, সুমাত্রা, মালয়, এগুলো হচ্ছে বালি, এগুলো হচ্ছে গিয়ে দারুচিনি দ্বীপ বলে প্রসিদ্ধ ছিল। কারণ এই সমস্ত দ্বীপ থেকে নাকি আমাদের ভারতবর্ষে মশলার আমদানি করা হতো। ঠিক আছে, তো দারুচিনি দ্বীপ সমুদ্রপথে যাত্রা করে যে নাবিক তার জাহাজকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে এবং সে জানে না কিভাবে সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে, সেই নাবিক যখন দারুচিনি দ্বীপের ভিতরে, অর্থাৎ সেই অচেনা অজানা দ্বীপের মধ্যে সবুজ ঘাসে ঢাকা প্রান্তর দেখে, ঠিক সেই রকম ভাবে
তেমনি দেখেছি তারে অন্ধকারে। ঠিক সেই রকম ভাবে তিনি নাটোরের বনলতা সেনকে কোনো এক অন্ধকারময় রাত্রে আবিষ্কার করেছিলেন বা দেখেছিলেন। অর্থাৎ প্রেমের পথে যাত্রা করতে করতে, সৌন্দর্যের পথে যাত্রা করতে করতে, ইতিহাস থেকে বর্তমানের পথে যাত্রা করতে করতে ক্লান্ত এই কবি বর্তমানের পটভূমিতে দাঁড়িয়ে কোনো এক অন্ধকারময় রাত্রে খুঁজে পেয়েছেন তার প্রেয়সী বনলতা সেনকে, এবং সেই সময় তিনি হয়তো তার প্রেমিকাকে আর খুঁজে পাবেন না, হয়তো তার মানব মন হয়তো আর তার ভালোবাসাকে খুঁজে পাবে না। এই একটা অদ্ভুত দোলাচলে যখন দোদুল্যমান ছিল, তখনই কিন্তু খুঁজে পেয়েছেন তিনি তার বনলতা সেনকে। এবং সেই বনলতা সেন, সে বলছে সে এতদিন কোথায় ছিলেন। অর্থাৎ বনলতা সেনও যেন এইরকম এক প্রেমিক পুরুষের খোঁজে ব্যস্ত ছিল এতদিন। সেই জন্যই সে বলেছে এতদিন কোথায় ছিলেন, অর্থাৎ বনলতা সেনও তার প্রেমিক সত্তাটিকে খুঁজে পেয়েছেন। এবং এই কথাটা এই প্রশ্নটা করবার সময় সে কিভাবে বলেছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে বলেছে নাটোরের বনলতা সেন। চোখের বর্ণনা দেওয়ার ক্ষেত্রেও জীবনানন্দ এখানে এক অদ্ভুত উপমা ব্যবহার করেছেন। পটল চেরা চোখ নয়, বিশালাক্ষী নয়, মৃগনয়না নয়, পাখির নীড়ের মতো চোখ। মানে কি? পাখির নীড় মানে পাখির বাসা, মানে পাখির বাসার মতো গোল গোল চোখ, নাকি পাখির বাসার মতন এবড়ো খেবড়ো চোখ? কি মনে হয়? না, পাখির নীড়ের মতন চোখ বলতে কোনো চোখের আয়তন নয়, চোখের মধ্যে, বনলতা সেনের চোখের মধ্যে যে নিবিড় শান্তি এবং নিবিড় আশ্রয়ের প্রতিশ্রুতি তিনি পেয়েছিলেন, সেই আশ্রয় এবং শান্তিকে বোঝাতে গিয়ে পাখির নীড় কথাটা ব্যবহার করেছেন জীবনানন্দ দাশ। এর আগে পর্যন্ত আমরা যে সমস্ত কবিদের রচনা পড়েছি তাতে চোখের আকার বলা হয়েছে, মৃগনয়না হরিণের মতন চোখ, মীনাক্ষী মাছের মতো চোখ, মাছের আকৃতির চোখ, মানে আকৃতির উপরে জোর দেওয়া হয়েছে। এই প্রথম একজন কবি যে চোখের ভাষাকে তার কবিতার উপজীব্য করলেন। চোখের ভাষা, চোখ মানুষের মনের দর্পণ, আয়না। চোখ দিয়ে মানুষ অনেক কিছুকে বুঝিয়ে দিতে পারে। তো জীবনানন্দ বনলতা সেনের চোখে এক নিবিড় শান্তি, এক নিবিড় আশ্রয় খুঁজে পেয়েছিলেন, যে আশ্রয়ে গিয়ে তার প্রেম সার্থক হয়েছিল। তো সেই সার্থকতা খুঁজে পেতেই তিনি কিন্তু এতদিন ইতিহাস থেকে বর্তমানের পথে যাত্রা করেছেন। এবার যাচ্ছি আমি কবিতাটার তৃতীয় অংশে, যেখানে বাংলার রূপের বর্ণনা আছে। আমি ভিডিওটিতে প্রথমেই বলেছিলাম, বোঝাতে গিয়ে প্রথমেই বলেছিলাম যে জীবনানন্দ এমন একজন কবি যিনি কিনা তার যে কোনো কবিতাতেই বাংলার রূপ, বাংলার প্রকৃতিকে একটু বর্ণনা না করে ক্ষান্ত হননি। তো এই কবিতাটার শেষেও তিনি কিন্তু সেইভাবেই বর্ণনা করেছেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সন্ধ্যাকে, আশাটাকে তিনি শিশিরের শব্দের মতন বলেছেন। শিশিরের শব্দের মতন, শিশির যেমন ভাবে খুব ধীরে আস্তে আস্তে আকাশের থেকে পৃথিবীর বুকে ঝরে পড়ে, ঠিক সেই রকম ভাবে সন্ধ্যাও খুব ধীরে আস্তে আস্তে
পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। এই সন্ধ্যার বর্ণনায় জীবনানন্দের মতন অসাধারণ আর কেউ নন। তিনি তার আরো একটি কবিতা সাতটি তারার তিমির, সেখানে বলেছেন নীল নির্জন কোমল সন্ধ্যা কেশবতী কন্যার মতো পৃথিবীর পরে নেমে আসে। বুঝতে পারলে তো? নীল নির্জন কোমল সন্ধ্যা কেশবতী কন্যার চুলের মতন পৃথিবীর পরে ছড়িয়ে পড়ে। অজস্র চুমার মতন সন্ধ্যার আধার পৃথিবীকে গ্রাস করে। তাহলে সন্ধ্যার বর্ণনার ক্ষেত্রে তিনি শিশিরের শব্দ ব্যবহার করেছেন সন্ধ্যার কোমল ধীর নেমে আসাকে বোঝাতে গিয়ে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। চিল যখন দিনের শেষে তার বাড়ির পথে, তার শান্তির জায়গা, তার বাসাটিতে ফিরে আসে, তখন এমন ভাবে সে তার বাসায় এসে পৌঁছায় আর সন্ধ্যা পৃথিবীর বুকে নেমে আসে যে মনে হয় চিলটি যেন তার ডানাতেই রৌদ্রের সমস্ত অস্তিত্বকে মুছে ফেলে উপস্থিত হলো। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পৃথিবীর যখন সব রং মুছে যায়, যখন সন্ধে নেমে আসে, যখন কর্মব্যস্ত মানুষ সমস্ত কাজের শেষে তার আশ্রয়স্থল, তার বাড়িটিতে ফিরে আসে এবং সারা দিনের কর্মকাণ্ডে ব্যস্ত জীবনকে একটা নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গিতে দেখে, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল, তখন গল্পের তরে, তখন গল্পের জন্য জোনাকির রঙে ঝিলমিল, অর্থাৎ পৃথিবীতে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, আকাশে একটি দুটি তারা ফুটে উঠেছে এবং জোনাকিরা তাদের মিটিমিটি আলো নিয়ে সেই নীল কোমল সন্ধ্যাকে আরো মোহনীয় করে তুলেছে। এইরকম একটি সন্ধ্যায় সব পাখি ঘরে আসে, সমস্ত পাখি তাদের আশ্রয়স্থল, তাদের ঘরে চলে আসে এবং সমস্ত মানুষও তাদের কর্মব্যস্ততাকে বন্ধ রেখে তার বাড়ির নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। সব নদী তার সঙ্গম, তার সমুদ্র পথে যাত্রা করে। ফুরায় এ জীবনের সব লেনদেন, অর্থাৎ মানুষের জীবন তার অন্তিম পরিণতির দিকে যাত্রা করে। এখানে কিন্তু জীবনানন্দ রবীন্দ্রনাথকে ফলো করেছেন। রবীন্দ্রনাথ যেমন তার রূপনারায়ণের কুলে কবিতায় বলছেন যে জীবনের অন্তিম পর্ব যখন হয়, তখন তিনি জীবনের সমস্ত লেনদেনকে অতিক্রম করে, জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বন্ধ করে সত্যের পথে যাত্রা করেন। ঠিক সেই রকম ভাবে জীবনানন্দও বলছেন যে জীবনের কর্মব্যস্ত জীবনের শেষ পর্যায়ে এসে থাকে শুধু অন্ধকার, অর্থাৎ মৃত্যু। থাকে শুধু মৃত্যু, অর্থাৎ মানুষ সারা জীবন যা খুশি করুক, যত অতীত, যত বর্তমান, যত ইতিহাস, যত আধুনিকতার পথেই যাত্রা করুক না কেন, সেই যাত্রা সবই তার সৌন্দর্য চেতনার যাত্রা। সেই যাত্রা সবই তার সত্য, তার প্রেম সত্তাকে ভালোবেসে এগিয়ে যাওয়ার উপায়। সেই উপায়ের শেষে জীবনের অন্তিম পর্বে আসে সেই মৃত্যু এবং থাকে শুধু কি মুখোমুখি বসিবার বনলতা সেন। এবং জীবনের অন্তিম পর্বে থাকে শুধু ভালোবাসা। মৃত্যুর আগে মানুষ তার সমস্ত কিছু, যা কিছু দুঃখ, যা কিছু বেদনা, সমস্ত কিছুকে অতিক্রম করে এক অনির্বচনীয় শান্তি, অনির্বচনীয় প্রেমের সমুদ্রে ভাসমান হয়।
বলে কবি জীবনানন্দ দাশ মনে করেছেন। এটাই হচ্ছে বনলতা সেন। এই প্রেম চেতনাই হচ্ছে গিয়ে বনলতা সেন। বনলতা সেন কবিতার ইতিহাস চেতনা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানেন যে প্রেম ক্ষণিক, মানুষের জীবন নশ্বর, সব প্রেম প্রেমও নয়, সার্থক প্রেম এই জগৎ সংসারে অত্যন্ত বিরল। তবুও তার এই প্রেমোপলব্ধির প্রতি যাত্রাই বনলতা সেন কবিতার মূল উপজীব্য বিষয়। বনলতা সেনের সঙ্গে সাক্ষাতে, অর্থাৎ তার সেই মানব প্রেমিকার সঙ্গে সাক্ষাতের পরে তিনি এক গভীর শান্তি অনুভব করেছিলেন, যে শান্তি তিনি তার সমস্ত জীবনব্যাপী অতীত থেকে বর্তমানের যাত্রায় তিনি পাননি। বনলতা সেন তাকে সেই শান্তির খোঁজটি দিয়েছিল। যদি আমরা আরেকটু অন্যভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে বনলতা সেন রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে যদি আলোচনা করি তাহলে দেখব যে এই বনলতা সেন কিন্তু আসলে হয়তো মৃত্যু চেতনা, যে মৃত্যু চেতনা জীবনানন্দের কবিতার মূল উপজীব্য বিষয়, জীবনানন্দের কবি চেতনার এক বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মৃত্যু চেতনাই হয়তো বনলতা সেন, যে মৃত্যুকে ভালোবেসে কবি অতীত থেকে বর্তমানের পথে যাত্রা করেছেন। আমি জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে বা ছাত্রছাত্রী যারা দেখবে তাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অপেক্ষা করো, আমি যাতে আরো নতুন ভিডিও আনতে পারি, এবং কেমন লাগলো যদি জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আবার হয়তো আমি আসবো আরো নতুন ভিডিও নিয়ে। কেমন? আজ তাহলে আসি।